আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর। ষোলো বছর বয়স থেকে জাতীয় পরিচয়পত্র পরীক্ষামূলকভাবে চালু ডিসেম্বরে। এবং সরকারি 2.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ 5 জনের বিরুদ্ধে দুদকের মামলা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রতিমা ভাঙচুর ও সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলাসহ 7 দফা দাবি বাস্তবায়নে 24 ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সনাতন ধর্মাবলম্বীরা। শাহবাগে সড়ক অবরোধ করে তারা এই আলটিমেটাম দেন। 3.5 ঘণ্টারও বেশি সময় সড়ক অবরোধ থাকায় রাজধানীতে সৃষ্টি হয় তীব্র যানজটের। হুমায়ুন চিশতির রিপোর্ট। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সকাল 11টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ের রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। এতে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষকরাও। পরে বিক্ষোভে যোগ দেন ইসকন আশ্রমের ভক্তরা সহ হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অবরোধ বিক্ষোভের কারণে শাহবাগ থেকে চারপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের অভিযোগ, বিভিন্ন সময় সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতনের বিচার না হওয়ায় এমন ঘটনা বারবার ঘটছে। আমাদের সবকিছু নষ্ট করেছে, ধ্বংস করেছে, তাদের সঠিক বিচার চাই। সরকার যদি চাইতো অবশ্যই ঘটনার সাথে সাথে তারা ব্যবস্থা নিতে পারত। বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের কাছে 7 দফা দাবি জানান বিক্ষোভকারীরা। দাবিগুলোর মধ্যে রয়েছে হামলার শিকার মন্দিরগুলোর সংস্কার, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ক্ষতিপূরণ, প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা, সংখ্যালঘু মন্ত্রণালয় ও কমিশন গঠন। 24 ঘন্টা সময় দিচ্ছি এবং এই আলটিমেটামের মধ্যে যদি আমাদের দাবি মেনে নেওয়া হয় এবং এর মধ্যে যদি সারা বাংলাদেশে যদি অন্য কোথাও হামলা ভাঙচুর কিংবা এই ধরনের সহিংসতার ঘটনা হয় তাহলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। শাহবাগ মোড়ে 3 ঘন্টা অবস্থানের পর বেলা 2:15টার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সবাইকে সাথে নিয়ে এমন দেশ গড়তে চাই যেখানে কোনো অন্যায় অবিচার থাকবে না। শেখ রাসেল দিবস উপলক্ষে শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আপেল মাহমুদের রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের 58তম জন্মদিন এবছর থেকে জাতীয়ভাবে পালন করছে সরকার। শেখ রাসেল দিবস উপলক্ষে গণভবন থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিশু কিশোরদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীতে শেখ রাসেলের মতো দেশের আর কোনো শিশু যেন হত্যার শিকার না হয় সেই আশা করেন প্রধানমন্ত্রী। প্রতিটি শিশুকে দেশের প্রতি কর্তব্যবোধ ধারণ করার পাশাপাশি তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার উপর জোর দেন তিনি। আমাদের দেশের শিশুরা একটা আত্মবিশ্বাস নিয়ে, আত্মমর্যাদা বোধ নিয়ে গড়ে উঠুক। আমাদের শিশুদের ভিতরে যে সুপ্ত যে জ্ঞান বা সুপ্ত যে প্রতিভা, সেই প্রতিভা বিকশিত হোক। আর আগামী দিনে বাংলাদেশ যেন সুন্দরভাবে গড়ে ওঠে স্বাধীন বাংলাদেশের আদর্শ নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে। সেটাই আমাদের আকাঙ্ক্ষা, সেটাই আমরা চাই। আগামী প্রজন্মের জন্য বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। যে এই দেশ আমাদের, এই দেশকে আমরা গড়ে তুলতে চাই, একটা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে গড়তে চাই, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, সোনার বাংলাদেশ গড়তে চাই, যে দেশে কোনো অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, মানুষ যেন সুন্দরভাবে বাঁচবে, সেটা আমি চাই। এর আগে গণভবনে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা,
ঢাকা। রংপুরে পীরগঞ্জে বিএনপির পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক অবশক্তি হিন্দুদের বাড়িতে আগুন লাগিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে হামলা চালায় গোষ্ঠীটি। জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শেখ রাসেলের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পরিকল্পিতভাবে এই সাম্প্রদায়িক গোষ্ঠী বিএনপির পৃষ্ঠপোষকতা সারা বাংলাদেশে তাণ্ডব করেছে। গতকাল রাতে পীরগঞ্জে রংপুরের একটা জেলে পাড়ায় আগুন দিয়েছে। পার্টি পর্যায়েও আমাদেরকে সতর্ক থাকতে হবে, সতর্ক পাহারায় থাকতে হবে। রাজনৈতিক উদ্দেশ্যে সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে দেশের সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটানো হচ্ছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নির্ভর চলচ্চিত্র চিরঞ্জীব মুজিবের টিজার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে দুষ্কৃতিকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদীয় আসন পীরগঞ্জকে হামলার জন্য বেছে নিয়েছে। এই অপশক্তিকে রুখতে দেশের সব গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান হাসান মাহমুদ। যখন ঘুটঘুটে অন্ধকার, তখন কোনো কিছু ছাড়া কয়েকটা বাড়িতে আগুন দেওয়া হলো, একটার পর একটা বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং এটি খুবই স্পষ্ট যে পীরগঞ্জকে এই কারণেই বেছে নেওয়া হয়েছে যাতে সরকারকে প্রশ্নবিদ্ধ করা যায়। হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর হামলা ক্ষমতাসীনদের মদদ ছাড়া সম্ভব নয় বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিএনপি সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে না দাবি করে তিনি অভিযোগ করেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে ঘায়েল করতে আওয়ামী লীগ এসব শুরু করেছে। আওয়ামী লীগ প্রতারণার রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করছে বলেও মন্তব্য করেন তিনি। দাঙ্গা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা, এটা ক্ষমতাসীনদের মদদ ছাড়া সম্ভব নয়। আওয়ামী লীগ যা জোর করে ক্ষমতা দখল করে আছে, বেআইনি ভাবে ক্ষমতা দখল করেছে, তারা ক্ষমতাকে আরো দীর্ঘায়িত করার জন্য, অর্থাৎ আগামী নির্বাচনেও যেন তারা পার পেয়ে যেতে পারে, সেই জন্য তারা বিভিন্ন রকমের অপকৌশল গ্রহণ করতে শুরু করেছে। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দেনা নিরূপণ ও ব্যবস্থাপনায় আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে 4 সদস্যের বোর্ড গঠন করেছে হাইকোর্ট। এছাড়া অতিরিক্ত সচিব মাহবুবুল করিম ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। বিচারপতি খুরশেদ আলম সরকারের একক বেঞ্চে এই আদেশ দেন। আগামী 30 নভেম্বর এই বোর্ড কোম্পানির বর্তমান অবস্থা সম্পর্কে আদালতে প্রতিবেদন দাখিল করবে। হুমায়ুন চিশতির আরেকটি রিপোর্ট। আকর্ষণীয় বিজ্ঞাপন ও লোভনীয় অফারে পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে লাখো গ্রাহকদের কাছ থেকে শত শত কোটি টাকা নেয় ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। কিন্তু গ্রাহকরা পণ্য বা টাকা না পেয়ে মামলা করেন। পাশাপাশি প্রতারণার অভিযোগে নানা কর্মসূচিও পালন করেন গ্রাহকরা। অবশেষে বিষয়টি হাইকোর্টে গড়ায়। প্রাথমিক শুনানি শেষে ইভ্যালির সম্পদ বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দেয় উচ্চ আদালত। কয়েক দফা শুনানি শেষে ইভ্যালির ব্যবস্থাপনায় আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে 4 সদস্যের বোর্ড গঠন করে দেন হাইকোর্ট। বোর্ডের অন্য সদস্যরা হলেন সাবেক এলজিআরডি সচিব রেজাউল আহসান, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফখরুদ্দিন আহমেদ ও আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ। এছাড়া অতিরিক্ত সচিব মাহবুব কবিরকে দেওয়া হয়েছে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব। তারা ইভ্যালি প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কন্ট্রোল এবং ম্যানেজ করবেন, আর তারা আগামী তারিখে কোর্টে একটি রিপোর্ট প্রোভাইড করবেন ইভ্যালি প্রাইভেট লিমিটেড কোম্পানির বর্তমান অবস্থা বিষয়। আদেশের কপি পাওয়ার পর বৈঠকে বসবে নতুন বোর্ড। গ্রাহকের স্বার্থ রক্ষা ও অর্থ পরিশোধে কাজ করবেন বলে জানিয়েছেন নবগঠিত বোর্ডের চেয়ারম্যান। ইভ্যালিকে একটি ভায়াবল বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করার চেষ্টাটা আমার মনে হবে সর্বোত্তম। এট দি সেম টাইম যারা সেখানে টাকা লগ্নি করেছেন, যাদের পয়সা হারিয়ে যাওয়ার বা মার খাওয়ার একটা সম্ভাবনা শুরু হয়েছিল,
তাদের পয়সাগুলো যতখানি সম্ভব প্রোটেক্ট করে, রক্ষা করে তাদের পয়সাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করা, এই দুটো কথাই আমি এই মুহূর্তে ভাবতে পারছি। এরই মধ্যে প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা ও ব্যবস্থাপনা পরিচালক রাসেল। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ই কমার্সের ক্ষতিগ্রস্ত গ্রাহকরা কিভাবে ক্ষতিপূরণ পেতে পারে তা 1 মাসের মধ্যে নির্ধারণ করবে বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া সব ই কমার্স প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশন দেওয়ার ব্যাপারে এখন থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত নতুন কমিটি। অনলাইনে এই রেজিস্ট্রেশন করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AHM শফিকুজ্জামান সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান। তবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে তা শিগগিরই জানানো হবে বলেও জানান তিনি। এছাড়া সব ই কমার্স প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন এক জায়গা থেকে কিভাবে করা যায় সেই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানান এই কর্মকর্তা। দেশে আরও 10 জন মারা গেছেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। মৃতদের মধ্যে 4 জন পুরুষ এবং 6 জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,778 জনে। গত 24 ঘন্টায় 18,812 জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 339 জন। শনাক্তের হার 1.80%। ঢাকা ও খুলনা বিভাগে সর্বোচ্চ 3 জন করে মারা গেছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে 2 জন এবং রাজশাহী ও সিলেট বিভাগে 1 জন করে মোট 2 জনের মৃত্যু হয়েছে। একদিনে সুস্থ হয়েছেন 509 জন। মোট সুস্থ 15 লাখের অধিক। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়। 16 বছর থেকে দেয়া হবে জাতীয় পরিচয়পত্র। আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে পরীক্ষামূলকভাবে এই উদ্যোগ শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী। এজন্য স্কুল কলেজে গিয়ে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ ও বায়োমেট্রিক নেয়ার পরিকল্পনার কথা জানান তিনি। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন অনুযায়ী সব বয়সীদের আইডি কার্ড দেওয়ার বিধান থাকলেও বর্তমানে তা পাচ্ছেন 18 বছর বা তার বেশি বয়সীরা। যদিও পর্যায়ক্রমে 10 বছর বয়সীদেরও জাতীয় পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত আছে নির্বাচন কমিশনের। এজন্য স্কুল কলেজে গিয়ে তথ্য সংগ্রহের উদ্যোগ নিলেও তা পিছিয়ে পড়ে করোনা পরিস্থিতিতে। তাই আপাতত 16 বছর থেকে পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নিচ্ছে ইসি। করোনা ভাইরাসের যে ভ্যাকসিনেশনের যে বিষয়টা আছে সেটার একটা বিষয় আছে। সুতরাং আমরা যদি 16 বছরের অধিক নাগরিকদেরকে আমরা জাতীয় পরিচয়পত্র আমরা দিতে পারি, সেটার একটা পাইলটিং আমরা করতে চাচ্ছি। স্কুল, কলেজ, এখানে বিভিন্ন রকমের মাদ্রাসা, তাদের মাধ্যমে যদি আমরা তথ্যটা সংগ্রহ করি, সেই ক্ষেত্রে আমার মনে হয় একটা বড় অংশ কিন্তু সেখানে চলে আসবে। আর এর ভিতরে অনেকে থাকবে ঝরে পড়া যারা আছে, আমাদের যে ইউনিয়ন পরিষদগুলো, আর আমরা শহরের ক্ষেত্রে আমরা হয়তো বা এরকম কিছু নির্ধারিত জায়গা নির্ধারণ করে সেই নিবন্ধন এবং বায়োমেট্রিক্সটা সেখানে আমরা নিয়ে জাতীয় পরিচয়পত্র আমরা দেওয়ার একটা চিন্তা আমরা করছি। নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী জানান, 16 বছর থেকে জাতীয় পরিচয়পত্র দেয়া হলেও 18 বছর হলেই অন্তর্ভুক্ত করা হবে ভোটার তালিকায়। এছাড়া 18 বছরের কম বয়সীদের আইডি কার্ড পৃথক রাখতে ভিন্ন রং বা ডিজাইন ব্যবহার করার কথাও জানান তিনি। জাতীয় পরিচয়পত্রটা সেটাই তাদের স্মার্ট কার্ড হবে না, সেটা ভোটার হিসেবে গণ্য করার কোনো সুযোগও থাকবে না। ডিসেম্বর জানুয়ারিতে হতে পারে। এটাতে স্কুলের পরীক্ষা বা ইলেকশনের কোনো রকমের এটা হ্যাম্পার করবে না। পরীক্ষামূলকভাবে স্কুল কলেজে গিয়ে তথ্য সংগ্রহ করলেও আগামী বছর ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতেও ন্যূনতম বয়সসীমা থাকবে 16 বছর। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আয়কর ও ভ্যাট কর্তনের নামে মিথ্যা তথ্য দিয়ে সরকারি 2.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং সচিব সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অভিযুক্তরা হলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোল্লা আমির হোসেন, সচিব অধ্যাপক AMH আলিয়ার রেজা, হিসাব সহকারী আব্দুস সালাম, ভ্যানাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর মালিক শেখ শরীফুল ইসলাম বাবু ও শাহিলাল স্টোরের মালিক আশরাফুল আলম। তাদের বিরুদ্ধে বাদী হয়ে মামলাটি দায়ের করেন দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল। 7 অক্টোবর যশোর শিক্ষা বোর্ডের অডিটে ধরা পড়ে ভ্যাটের জন্য দেয়া 9টি চেকের মাধ্যমে জালিয়াতি করে 2,52,40,010 টাকা আত্মসাৎ করা হয়েছে। শেখ রাসেলের 58তম জন্মদিন পালনে গাজীপুরে বিশেষ আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। নগরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠের এই অনুষ্ঠান সফল করতে নগরে বিভিন্ন ওয়ার্ড থেকে বর্ণাঢ্য ব্যানার ফেস্টুন নিয়ে নানা শ্রেণী পেশার নারী পুরুষ দলে দলে যোগ দেন। অনুষ্ঠান পরিণত হয় বিশাল জনসভায়।
অনুষ্ঠানে গাজীপুরে সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের হাজার হাজার মানুষ। প্রধান অতিথির বক্তব্যে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, শেখ রাসেল বেঁচে থাকলে সব ষড়যন্ত্রকারীদের হটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন। দলের স্বার্থে সবসময় রুখে দাঁড়ানোর কথাও জানান তিনি। পরে জনসভা শেষে 58 কেজি কেক কেটে শেখ রাসেলের জন্মদিন পালন এবং তার ও পরিবারের শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। এবার একসাথে 5,000-এর বেশি বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। জান্তা প্রধান মিন অং হ্লাইং এক টেলিভিশন ভাষণে জানান, অক্টোবরের শেষের দিকে বুদ্ধিস্ট জলিডে থাদিং উৎসব উপলক্ষে 5,636 বন্দীকে মুক্তি দেওয়া হবে। এই বন্দী মুক্তির ঘোষণা আসলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলন থেকে তাকে বাদ দেওয়ার ঘোষণার একদিন পরই। 26-28 অক্টোবর সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাওয়া আসিয়ান সম্মেলনে জান্তা প্রধানকে বাদ দিয়ে অরাজনৈতিক প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়। শনিবারে এক বিবৃতিতে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারে শান্তি বজায় রাখতে না পারায় আসিয়ানের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। গত 1 ফেব্রুয়ারি সামরিক সরকার মিয়ানমারের ক্ষমতা কুক্ষিগত করার পর প্রতিবাদের ঝড় উঠলে হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়। এবারে টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে এ গ্রুপের খেলায় নেদারল্যান্ডসকে 7 উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। ডাচদের দেয়া 107 রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে 29 বল বাকি থাকতে 3 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে আইরিশরা। টি-20 বিশ্বকাপে এই প্রথম ডাচদের বিপক্ষে জয় পেল আয়ারল্যান্ড। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে কার্টিস ক্যাম্পারের বোলিং তোপে মাত্র 106 রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। 4 বলে 4 উইকেট নিয়ে ইতিহাস গড়েন আইরিশ পেসার ক্যাম্পার। টি-20 বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ডাবল হ্যাটট্রিক করেন তিনি। এরপর ম্যাক্স ও দাউদের 51 রানের ইনিংসে সর্বনিম্ন রানের লজ্জায় এড়ালেও পরাজয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। এবারে পার্টেক্স খেলার খবর। দ্বিতীয় শেখ রাসেল আন্তর্জাতিক শুটিং প্রতিযোগিতায় পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলে বাংলাদেশের রাব্বি হাসান মুন্না চ্যাম্পিয়ন হয়েছেন। মেয়েদের এই বিভাগে শিরোপা জেতেন কাজাকিস্তানের এলিজাবেতা। আর 10 মিটার এয়ার পিস্তলে পুরুষ বিভাগে কাজাকিস্তানের মাখানভ ইয়ারোস্লোভ এবং নারী বিভাগে চ্যাম্পিয়ন হন ইউক্রেনের ইউলিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উদযাপন উপলক্ষে অনলাইনে এই প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ শুটিং ফেডারেশন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।